বড় যুদ্ধ বা কিছুর দিকে আমরা এগোচ্ছি? সরাসরি তাকে $100 কোটি দিয়ে বোর্ড অফ পিসের মেম্বার হবেন, না তাকে কোনোভাবে এড়িয়ে যেতে হবে? গৌতম গৌতম আদানিকে বাঁচানোর জন্য, দেখুন এই যে বিরোধটা না, এটা খুব হাস্যকর বিরোধ। হাস্যকর এই কারণে, তারা ডলারকে আর আন্তর্জাতিক কারেন্সি হিসেবে গ্রহণ করতে নারাজ। ট্রাম্প একটি অফার দিয়ে দিয়েছেন গ্রিনল্যান্ডের অধিবাসীদের। প্রথম বিশ্বের যে দেশগুলো, তার মধ্যে আমেরিকার অবস্থা সবচাইতে নিকৃষ্ট। যেটা সবচাইতে ভয়ের কথা, সেটা হচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়ন কালকেই খুব কড়া কথা বলেছে। ট্রাম্পের সঙ্গে নেটোর দেশগুলোর তফাৎ হচ্ছে, গত কয়েকদিন ধরে তার বিবৃতি দিয়েছে এবং খুব কড়া বিবৃতি ট্রাম্পের বিরুদ্ধে। আজ কালকেই খবর এসছে, ইনফ্যাক্ট আজকে আমরা জানতে পেরেছি একটা ঠান্ডা যুদ্ধ প্রায় ঘোষণা হয়ে গেছে। নমস্কার, সবাইকে এই খোলা আড্ডা অনুষ্ঠানে স্বাগত। আমি সুব্রত বসু। গত কয়েকদিন ধরে আমরা বাংলার রাজনীতি নিয়েই আলোচনা করছিলাম, এবং বেশ কয়েকটি অনুষ্ঠান আমরা পরপর করার পরে আমাদের মনে হলো এর মধ্যে আন্তর্জাতিক স্তরে যে সমস্ত বড় বড় ঘটনা ঘটছে, সেইগুলো নিয়ে আমাদের যে দর্শকরা আমাদের কাছ থেকে আন্তর্জাতিক খবর খুব প্রত্যাশা করেন, তাদের জন্য এই খবরটা আনা দরকার। এর মধ্যে আপনারা জানেন সব থেকে বড় খবর হচ্ছে যে ট্রাম্পের গ্রিনল্যান্ড দখল করার যে উদগ্র বাসনা, সেটা নিয়ে এখন সারা পৃথিবীতে একটা বড় ভূ রাজনৈতিক ঘটনা ঘটে চলেছে। এবং সেখানে ট্রাম্প এমন দাবি করেছেন ইউরোপিয়ান ইউনিয়নকে, তিনি ব্যঙ্গ বিদ্রুপ করছেন যে ওরা আমাকে ড্যাডি বলে ডাকে। এর প্রতিক্রিয়া কি হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নে এবং সামগ্রিক সমস্ত বিশ্বের রাজনীতিতে, সেটা আমরা কিন্তু আমাদের আজকের এই আলোচনায় আনার চেষ্টা করব। এবং গ্রিনল্যান্ডের যে সমস্যাটা এবং তার সঙ্গে এই আমেরিকার যে দাদাগিরি, এই সমস্ত বিষয়টাকে আমরা আজকে পর্যালোচনা এবং বিশ্লেষণ করার চেষ্টা করব। এই সমস্ত বিষয়টিকে বিশ্লেষণ করার জন্য আজকে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর পার্থ বন্দ্যোপাধ্যায়। পার্থবাবু, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত। আপনারা পার্থবাবুকে চেনেন, তিনি লেখক, তিনি নিউ ইয়র্ক নিবাসী, সমাজকর্মী এবং আন্তর্জাতিক রাজনীতির তিনি সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল। তিনি আজকে আমার মনে হয় আপনাদের যে সমস্ত কৌতূহল এ সম্পর্কে আছে, সেগুলো নিরসন করতে পারবেন। পার্থবাবু। হ্যাঁ, ডেনমার্কের হাতে গ্রিনল্যান্ডের একটা ঐতিহাসিকভাবে একটা স্বায়ত্তশাসিত অঞ্চল বলে আছে এতকাল ধরে। আর গ্রিনল্যান্ড একটা বিশাল ভূখণ্ড। তার 90%, 95% বছরের প্রায় সবসময় বরফে ঢাকা থাকে। আম, বাকি অঞ্চলগুলোতে মানুষ বসবাস করে, কিন্তু খুবই কম। আর গ্রিনল্যান্ডের কতগুলো জিনিস আছে, তার মধ্যে একটা হচ্ছে বিশাল তৈল ভাণ্ডার আছে। খনিজ পদার্থতে একেবারে মানে অত্যন্ত ধনী, মানে সম্পদ গ্রিনল্যান্ডের মধ্যে লুকিয়ে আছে মাটির নিচে। গ্রিনল্যান্ডের সমুদ্র উপকূলের বিশাল তার আহ, তার রত্নরাজি, তার নানান রকম মাছ, এবং আম, নানান ধরনের যেগুলো আর কি আমাদের দেশে আমরা সেগুলো খুব একটা খাই না বা ব্যবহার করি না, কিন্তু সারা পৃথিবীতে সিউইডের একটা বিশাল আম, ভাণ্ডার আছে। এগুলো তো আছেই, কিন্তু তার সঙ্গে সঙ্গে আম, তারপরে ধরুন আম, তিমি বা বিভিন্ন ধরনের খুব বড় বড় যেগুলো মাছ, যেগুলোর বিশাল তার বাণিজ্যিক প্রয়োগ আছে, যদিও বহু জায়গাতে তিমি মাছ মারা নিষিদ্ধ হয়ে গেছে, কিন্তু যাই হোক এই সবগুলো আছে। কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে গ্রিনল্যান্ডের ভৌগোলিক অবস্থানটা এমন যে সেটা একটা খুব স্ট্র্যাটেজিক একটা জায়গা। সেটা আম, ইউরোপ এবং আমেরিকার মধ্যে একটা খুব একটা গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান করে। এই ট্রাম্পের মতন মানে হিংস্র আগ্রাসক শাসকদের এই গ্রিনল্যান্ডের ওপরে দখল নেওয়ার লোভটা বহুকাল ধরেই আছে। আহ, ট্রাম্প যখন প্রথমবার ক্ষমতায় এসেছিল প্রেসিডেন্ট হয়ে, হুম। 2016 থেকে 2020, সে তখনই অন্যভাবে একটু নরম সুরে গ্রিনল্যান্ডকে কিনে নেওয়ার কথা বলেছিল, যে গ্রিনল্যান্ডকে
ডেনমার্কের কাছ থেকে কিনে নিতে চায় আমেরিকা। তো ডেনমার্ক যথারীতি তাতে রাজি হয়নি, উড়িয়ে দিয়েছিল। তো এইসব কারণে ট্রাম্প বরাবর ডেনমার্কের উপরে খাপ্পা, এবং গ্রিনল্যান্ডকে দখল করার লোভ এবং চক্রান্ত ট্রাম্পের বরাবরই ছিল। এবার ট্রাম্প যখন দ্বিতীয়বার প্রেসিডেন্ট হলো 2000 ইয়েতে 2024-এ, তখন ট্রাম্প একেবারে আরও তার মুখোশ খুলে গেল এবং সে সরাসরিভাবে ডেনমার্কের ওপর হুমকি দিতে আরম্ভ করলো যে সে যদি ভালোই ভালোই যদি ডেনমার্ক গ্রিনল্যান্ডকে আমেরিকার কাছে ছেড়ে দিতে রাজি না হয়, বিক্রি করে দিতে রাজি না হয়, তাহলে সে ডেনমার্কের ওপরে সামরিক আক্রমণ করবে। হ্যাঁ, মানে মানে অদ্ভুত অদ্ভুত কতগুলো ঘটনা ঘটে চলেছে, যেগুলো আমরা বুঝতেই পারি না। কারণ আমাদের বারবার করে বলছি যে এই যে জার্নালিজম অফ এক্সক্লুশন, যেটাকে আমি নাম দিয়েছি, অর্থাৎ দরকারি খবর বর্জনের যে সাংবাদিকতা মূলস্রোত মিডিয়ার, হ্যাঁ, মানে মূলস্রোত মিডিয়ার হাতে আজে বাজে কথা বলার, ক্রিকেট থেকে বলিউড থেকে ফ্যাশন থেকে জ্যোতিষশাস্ত্র থেকে গ্রহরত্ন থেকে সব রকম সংবাদ পরিবেশন করার তাদের স্পেস বা টাইম আছে, কিন্তু তাদের সবচাইতে দরকারি কথাগুলো বলার টাইম নেই। যেমন দেশের মানুষের রুটি রুজির জ্বলন্ত সমস্যা নিয়ে কথা বলার টাইম নেই, সেরকম যে আন্তর্জাতিক ঘটনাগুলো আমাদেরকে একেবারে মানে মানব সভ্যতাকে শেষ করে দিতে পারে, সেগুলো নিয়ে কথা বলার তাদের কোনো সময় নেই। ঠিক। ট্রাম্প কিন্তু প্রথমবার ট্রাম্পের বিরুদ্ধে যে সমস্ত, আমি আগেই বলেছি একটা অনুষ্ঠানে, যে আমেরিকার নির্বাচন সিস্টেমে রিপাবলিকান পার্টি এবং ডেমোক্রেটিক পার্টির মধ্যে ভেতরকার নিজেদের পার্টির ভেতরে প্রথমে প্রাইমারি নির্বাচন হয়, যে কে চূড়ান্ত প্রার্থী হবে, তাকে বলে প্রাইমারি নির্বাচন। তো সেই প্রাইমারি নির্বাচনে ট্রাম্পের সঙ্গে বিরুদ্ধে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছিল রিপাবলিকান পার্টির, তাদের মধ্যে কয়েকজন অন রেকর্ড আছে, মানে রেকর্ড করা আছে, তারা বলেছিল যে ট্রাম্প বলেছিল একসময় যে সে দরকার হলে ডেনমার্কের ওপরে আণবিক বোমা নিক্ষেপ করতে পারে, ঠিক। মানে ঠিক। নিউক্লিয়ার। ভয়ঙ্কর কথা। হ্যাঁ, হুম। ভয়ঙ্কর কথা। তো এগুলো অন রেকর্ড আছে, কিন্তু এগুলোর কথা এখন মানুষকে ভুলিয়ে দেওয়া হয়েছে। আর ওই যে লোকগুলো কথাগুলো বলেছিল তারাই এখন ট্রাম্পের মানে মন্ত্রিসভায় বা বিভিন্নভাবে ট্রাম্পের সঙ্গে ওই মাগা মেক আমেরিকা গ্রেট এগেন ক্যাম্পেনের সঙ্গে যুক্ত, যেটা একটা ফ্যাসিস্ট ক্যাম্পেন। হ্যাঁ, ঠিক। মানে ঠিক আমাদের দেশের মতোই একটা ফ্যাসিস্ট ক্যাম্পেন, ভীষণ হুম। মিল, বিভিন্ন ব্যাপারে ভীষণ মিল। তো এই হচ্ছে ডেনমার্কের এবং গ্রিনল্যান্ডের খুব সংক্ষিপ্ত ইতিহাস। এবার আপনি আমাকে যদি আরো কিছু নির্দিষ্ট আমি প্রশ্ন একদম করেন তাহলে। স্পেসিফিক, হ্যাঁ, আমি আপনাকে স্পেসিফিক যদি, যে ডেনমার্কের নিয়ন্ত্রণে রয়েছে গ্রিনল্যান্ড, কিন্তু গ্রিনল্যান্ড অনেকটা স্বায়ত্তশাসন খানিকটা তারা ভোগ করে। এবং এখনো পর্যন্ত যে খবর বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়া থেকে আমরা আমরা পাচ্ছি এখানে, তাতে ডেনমার্কের মানুষ, এই গ্রিনল্যান্ডের মানুষ মনে করছে তারা ডেনমার্কের সঙ্গেই থাকতে তারা পছন্দ করে। এবং তার প্রেক্ষিতে আহ, ট্রাম্প একটি অফার দিয়ে দিয়েছেন গ্রিনল্যান্ডের অধিবাসীদের, যে তারা যদি আমেরিকার সঙ্গে চলে আসে, আমেরিকার সঙ্গে যুক্ত হয়, তাহলে তাদের প্রত্যেককে $1,00,000 করে দিয়ে দেওয়া হবে। কিন্তু ডেনমার্কের বেশিরভাগ মানুষই নিজের দেশকে এরকম টাকার বিনিময়ে বিক্রি করতে রাজি, গ্রিনল্যান্ডের মানুষরা রাজি হয়নি। তো এই এই সিচুয়েশনটা কি রকম হলো, আমি এটা যেটা একটু আপনি যদি ব্যাখ্যা এই করেন, কি রকম সিচুয়েশনটা, স্বায়ত্তশাসন তারা হুম। হ্যাঁ, বলুন ডক্টর। গ্রিনল্যান্ড একটা স্বায়ত্তশাসিত দেশ, কিন্তু ডেনমার্কের তাদের ঐতিহাসিক কারণে ডেনমার্কের একটা কন্ট্রোল তাদের ওপরে আছে। হ্যাঁ, যেমন ধরুন আমেরিকার একটা স্বায়ত্তশাসিত, মোটামুটি একটা স্বায়ত্তশাসিত রাজ্য হচ্ছে পুয়ের্টো। হ্যাঁ, কিন্তু পুয়ের্টো আবার আমেরিকার আন্ডারে, আমেরিকার নিয়ন্ত্রণাধীন রাজ্য বলে বলা হয়। তো এইটা একটা, আমি একটা একটা কাছাকাছি তুলনা দিলাম, যদিও এটাকে একেবারে সঠিক তুলনা বলা যায় না। কিন্তু ডেনমার্ক আর গ্রিনল্যান্ডের সম্পর্কটা অনেকটা এইরকম। আর একেবারে পাশে তো, মানে হ্যাঁ। স্ক্যান্ডিনেভিয়ান যে দেশগুলো আছে তার হুম। পাশেই, দেখুন স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর মধ্যে নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড,
আর ওদিকে হচ্ছে একটু ওপরে উত্তরে আরও ঠান্ডার, ওর থেকেও বেশি ঠান্ডার দেশ হচ্ছে আইসল্যান্ড। তো এই আইসল্যান্ড। যে এই দেশগুলোকে বলা হয় স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি। স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো পৃথিবীর মধ্যে সবচাইতে উন্নত, অর্থনৈতিকভাবে সবচাইতে উন্নত অবস্থার মধ্যে আছে। এবং তারা স- মানব সভ্যতা সেই সমস্ত দেশে যে জায়গায় পৌঁছেছে, আমেরিকা কল্পনাও করতে পারে না। আমেরিকা তো আসলে, মানে আমি আগেই বলেছি যে আমেরিকা হচ্ছে প্রথম বিশ্বের যে দেশগুলো, তার মধ্যে আমেরিকার অবস্থা সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে খারাপ। সব, সুইডেনকে তো মোস্ট প্রেফার্ড কান্ট্রি প্রায় বলছে এখন পৃথিবীতে, সুইডেন। হ্যাঁ, আহ, বিভিন্ন হ্যাঁ, ক্ষেত্রে হ্যাঁ, সুইডেন আছে। আইসল্যান্ডকে বলা হয় সবচাইতে, মানে হিউম্যান সিভিলাইজেশনের সবচাইতে অগ্রসর দেশ হচ্ছে আইসল্যান্ড। হ্যাঁ, হ্যাঁ। তা কিন্তু নরওয়ে, ফিনল্যান্ড, আম, ডেনমার্ক এবং সুইডেন, সেখানে মানব সভ্যতা যে জায়গাগুলো গিয়ে পৌঁছেছে বিভিন্ন ব্যাপারে, আমরা কল্পনাও করতে পারি না। মানে আমেরিকার, সেই ভারতের জন্যই কথা তো গ্রিনল্যান্ড ছেড়েই দিন। ডেনমার্ককে বেশি পছন্দ করছে কি? এই জন্যে গ্রিনল্যান্ড ডেনমার্ককে বেশি পছন্দ করছে, মানে ভৌগোলিক কারণে, ঐতিহাসিক কারণেও। ডেনমার্কের মানুষদের সঙ্গে আমেরিকার তো কোনো মিল নেই। ডেনমার্কের মানুষদের সঙ্গে স্ক্যান্ডিনেভিয়ান দেশের মানুষদেরই মিল অনেক বেশি ঐতিহাসিকভাবে। ঠিক। হ্যাঁ, মানে আজকে যদি হঠাৎ কেউ একটা এসে বলে যে, চীন যদি এসে বলে যে পাকিস্তান তো আসলে মানে আমাদেরই মতন দেশ, আমরা পাকিস্তানকে দখল করে নেব, হ্যাঁ, যেটা কিন্তু চীনের সঙ্গে পাকিস্তানের তো কোনো ভৌগোলিক দিক থেকে খালি হিমালয় পর্বতের এদিকে ওদিকে আছে, কিন্তু পাকিস্তানের সঙ্গে ভারতের মিল অনেক বেশি, চীনের সঙ্গে তো নয়। হ্যাঁ, সেরকম ডেনমার্কের সঙ্গে গ্রিনল্যান্ডের মিল সাদৃশ্য অনেক বেশি, আমেরিকার সঙ্গে তো নয়। আমেরিকা তো অনেক দূরের দেশ। হ্যাঁ, তো এই সব জিনিসগুলো, যেটা সবচাইতে ভয়ের কথা, সেটা হচ্ছে যে ট্রাম্প, আর দেখুন, ট্রাম্পের সঙ্গে এই যে নেটো দেশগুলো আছে, হুম। হ্যাঁ, যে যে দেশগুলো নর্থ আমেরিকান ট্রিটি অর্গানাইজেশন, যারা হচ্ছে সারা পৃথিবীতে সবচাইতে প্রধান যুদ্ধবাদী হিংস্র শক্তি, হ্যাঁ, তাদের মধ্যে এখন মারামারি লেগে গেছে। হ্যাঁ, কারণ এই বিষয়টাতে আমি তা- পরে আসছিলাম, এটা যদি একটু আপনি আচ্ছা, এলাবোরেটলি বলেন। এই বিষয়টা আপনি একটু পরে আসছেন, আমি একটু বলছি। হ্যাঁ, যেটা হ্যাঁ। সবচাইতে, মানে ইংরেজিতে একটা শব্দ আছে বিজার, মানে সবচাইতে মানে অধুতুড়ে যে ব্যাপার যেটা হয়েছে ট্রাম্পের আমলে, সেটা সেটা হচ্ছে ট্রাম্প পৃথিবীটাকে তার ব্যবসা হিসেবে দেখছে। রাষ্ট্রগুলো তার কাছে এখন হচ্ছে রিয়েল এস্টেট। কোন রাষ্ট্রের কত রিয়েল এস্টেট মানি সেখান থেকে তার কেনা বেচা করলে পাওয়া যাবে, সেখানকার তেল, সেখানকার খনিজ পদার্থ, সেখানকার সমুদ্র, সেখানকার বন জঙ্গল, হ্যাঁ, সেখানকার উপকূলবর্তী এলাকা, যেমন গাজা, হ্যাঁ, এইগুলোকে ট্রাম্প আমরা এই তার, প্রসঙ্গে, গাজার প্রসঙ্গে আসবো, বোর্ড অফ পিস এগুলোর প্রসঙ্গে আসবো। আপনি আচ্ছা, এবার যদি একটু, আমরা ওই এইটাকে শেষ করে নিই, গ্রিনল্যান্ডের আপনি যেটা বলছিলেন, যে গ্রিনল্যান্ডকে নিয়ে নেটোর সঙ্গে যে ট্রাম্পের যে বিরোধ, হ্যাঁ, ইউরোপিয়ান ইউনিয়ন কালকেই খুব কড়া কথা বলেছে। হ্যাঁ, তো এই এই যে বিরোধটা, এইটা যদি আপনি একটু আমাদের দর্শকদের জন্য বিশ্লেষণ করেন। দেখুন, এই যে বিরোধটা না, এটা খুব হাস্যকর বিরোধ। হাস্যকর এই কারণে যে ইউরোপের দেশগুলো সারা পৃথিবী জুড়ে 300-400 বছর ধরে হিংস্র তাণ্ডব চালিয়েছে। হ্যাঁ, মানে ইউরোপের যে দেশগুলো, ধরুন স্পেন বলুন, ইংল্যান্ড, ব্রিটেন বলুন, ফ্রান্স বলুন, ইটালি বলুন, আমাদের পর্তুগাল, পূর্বপুরুষরাও তার ভুক্তভোগী, আমাদের পূর্বপুরুষরাও তার ভুক্তভোগী। আমরা আমরাই তার ভুক্তভোগী। আমরাই আমরা তাই তো, ভুক্তভোগী, হ্যাঁ। আমরা তার ভুক্তভোগী। হ্যাঁ। আজকে ভারতের যে এই সাংঘাতিক যে অবস্থা, এবং অর্থনৈতিক যে শোচনীয় অবস্থা, তার একটা সবচাইতে বড় কারণই হচ্ছে যে 200 বছর ধরে ব্রিটিশরা ইউরোপিয়ানদের। আমাদের লুট করে ব্রিটিশ, নিয়ে হ্যাঁ। চলে গেছে। হুম। লুট করে নিয়ে চলে গেছে, মানে আমাদের একটা পৃথিবীর সবচাইতে ধনী, অগ্রসর এবং শান্তিপ্রিয় দেশকে 200 বছরের মধ্যে ব্রিটিশরা এসে লুট করে দিয়ে, রক্তাক্ত করে দিয়ে, দাঙ্গা বাঁধিয়ে, হিন্দু মুসলমানের মধ্যে চিরকালের মতো বিভেদ সৃষ্টি করে দিয়ে, এবং দেশটাকে একেবারে দরিদ্র করে দিয়ে তারা চলে গেছে। তার ফল এবং আমরা ভাগ ভোগ করে করছি। দিয়ে, এবং ভাগ করে এবং দিয়ে। ভাগ করে, এবং ভাগ করে দিয়ে। সুতরাং তাদের, তারা যে কাজগুলো এতকাল ধরে করে এসেছে, সেইগুলো তারা এই নেটো বা এই ধরনের কতগুলো সভ্যতার
প্রতিমূর্তি, কতগুলো মানে অর্গানাইজেশন তৈরি করে তারা মানুষকে দেখাতে চাইছে যে না না আমরা আগে কি করেছি ওসব কথা তোমরা ভুলে যাও, ওসব আলোচনা এখন করো না, দেখো এখন আমরা সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করছি। এর থেকে বড় হিপোক্রিসি আর পৃথিবীতে আর দুটো নেই। ট্রাম্পের সঙ্গে নেটোর দেশগুলোর তফাৎ হচ্ছে যে নেটো দেশগুলো যে কথাগুলো, যে কাজগুলো চুপিসারে করে এসেছে এতদিন, ট্রাম্প এখন সেগুলো একেবারে নগ্ন হিংস্রভাবে করতে চাইছে। সেই জন্য নেটোর দেশগুলো ট্রাম্পের ওপর এত এত মানে আপসেট। হ্যাঁ, মানে এর সঙ্গে কোনো, ট্রাম্পের সঙ্গে নেটো দেশগুলোর কোনো পার্থক্য নেই, বিন্দুমাত্র পার্থক্য নেই। একটাই পার্থক্য, ওরা যেগুলো চুপি চুপি করেছে, ভদ্রতার মুখোশের আড়ালে করে এসেছে এতদিন এবং এখনও করে চলেছে পৃথিবীর বিভিন্ন দেশে, সেইটা ট্রাম্প নগ্নভাবে এবং হঠাৎ খুব দ্রুত গতিতে করতে চেষ্টা করছে এবং সে কথাগুলো কারুর কোনো তোয়াক্কা না করে মুখের ওপর বলে দিচ্ছে। এই জন্যে নেটোর দেশগুলো ট্রাম্পের ওপর এত আপসেট। এমন নয় যে নেটোর দেশগুলো খুব সভ্য আর ট্রাম্পই একমাত্র অসভ্য। হুম। এখানে একটা জিনিস হচ্ছে যে এই যে আপনি ভৌগোলিক অবস্থানের কথা বললেন, গ্রিনল্যান্ড যে জায়গাটা রয়েছে সেইখানের সঙ্গে রাশিয়া এবং চায়নাদের এদেরও একটা ক্ষীণ যোগাযোগ হলেও আছে, এবং ট্রাম্প মনে করছে যে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, যেটাকে আমরা সোজা বাংলায় হয়তো বলতে পারি যে রাশিয়া এবং চায়নাকে আর একটুখানি কোণঠাসা করার জন্য গ্রিনল্যান্ড দরকার। এইটা কি, এই বিষয়টা কি, মানে এখানে রাশিয়া বা চায়নার আহ ইয়েটা কি করে এলো, প্রসঙ্গটা কি করে উঠছে? রাশিয়া এবং চায়না এখন যেহেতু ব্রিক্স যে দেশগুলো আছে, হ্যাঁ, মানে এই যে ব্রিক্স কান্ট্রি যেগুলোকে বলা হয়, হ্যাঁ, BRICS, এই দেশগুলোর মধ্যে রাশিয়া, চায়না, ইন্ডিয়া সব রয়েছে তো, হ্যাঁ, সাউথ আফ্রিকা, এই দেশগুলো এখন পৃথিবীতে মানে ইন্ডিয়ার পরিস্থিতিটা আলাদা, কারণ ইন্ডিয়ার অর্থনৈতিক অবস্থা সাংঘাতিক খারাপ। হ্যাঁ, কিন্তু ব্রাজিল একটা ডেমোক্রেটিক সোশ্যালিজমের রাস্তায় গেছে। হ্যাঁ, সাউথ আফ্রিকার অবস্থা ওভারঅল ভারতের থেকে ভালো। হ্যাঁ, আপনি সাউথ আফ্রিকার যারা ক্রিকেট খেলে তাদের দেখলেই বুঝতে পারবেন, যদিও সাউথ আফ্রিকার মধ্যে দীর্ঘকাল তারা বর্ণবৈষম্যের এমন মারাত্মক শিকার হয়েছে, তাদের উপরে এত অত্যাচার করা হয়েছে যে সেখানে বিশেষ করে যারা কৃষ্ণাঙ্গ মানুষ, যারা মেজরিটি, তারা এখনো পর্যন্ত মাথা তুলে, আর্থিকভাবে মাথা তুলে সেরকমভাবে দাঁড়াতে পারেনি। কিন্তু তা সত্ত্বেও ওভারঅল আফ্রিকার বহু দেশ, তাদের কেউ জানে না, কারণ আমাদের দেশের মিডিয়া, আবার বার্কিনা বলছি, ফাসোর মতো দেশ যেখানে ট্রাওরে ঘুরে দাঁড়িয়ে ফ্রান্সের বার্কিনা কলোনিয়ালিজম ফাসো তো 400, সোজাসুজি ট্রাম্পের বিরুদ্ধে হ্যাঁ, রুখে ফ্রান্সকে একদম দাঁড়িয়েছে, তারা উড়িয়ে দিয়েছে ওখান থেকে, 400 উড়িয়ে বছরের দিয়েছে, কলোনিয়াল শাসন। হ্যাঁ। একেবারে উড়িয়ে দিয়েছে। এবং মানে আফ্রিকাতে আমি বলছি এই জিনিসগুলো জানা এই কারণে দরকার যে আমাদের দেশের মিডিয়া কমপ্লিটলি এই কথাগুলো নিয়ে কোনো কথাই বলে না। আজকে রুয়ান্ডার মতন দেশ, যে দেশটা এতকাল ধরে একটা মারাত্মক জেনোসাইড, গণহত্যার থেকে বেরিয়ে এসে তারা সেখানে একটা গণতান্ত্রিক সরকার, শান্তিপূর্ণ একটা সরকার গড়ে তুলেছে, শান্তির রাস্তায় গেছে, এবং সেখানে তারা এমন সমস্ত ব্যবস্থা নিয়েছে যে এনভায়রনমেন্টাল ক্লাইমেট চেঞ্জের যাতে দ্রুত চেঞ্জ না হয় তার জন্য তারা ব্যবস্থা নিয়েছে। তারা প্লাস্টিক সম্পূর্ণভাবে পুরো দেশে প্লাস্টিক বর্জন করেছে। আমি নিজে আফ্রিকাতে কেনিয়াতে গিয়ে দেখে এসেছি যে কেনিয়ার সাধারণ যে অবস্থা, রাস্তাঘাটের অবস্থা, পরিষ্কার পরিচ্ছন্নতা ভারতের থেকে অনেক 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 ভালো। যাই হোক, এটা একটা অন্য প্রসঙ্গ। আমি আমরা যেটা বলতে চাইছি বলছিলাম সে চীন এবং চায়না রাশিয়াকে কি। চায়না হুম। এবং রাশিয়া যেহেতু এখন পৃথিবীর, আমি রাশিয়ার কথা বলছি না কারণ রাশিয়াতে একটা ডিক্টেটরশিপ চলছে এবং পুতিনকে কোনোভাবেই সমর্থন করা যায় না। হ্যাঁ, কিন্তু আমি বলছি যে চায়না, রাশিয়া এবং এই যে দেশগুলোই, বিশেষ করে চায়না এবং রাশিয়া এমনভাবে আমেরিকার বিরুদ্ধে মাথা তুলে দাঁড়িয়েছে যে আমেরিকার শাসকরা একেবারে ভীষণ রকম আন্তর্জাতিক ক্ষেত্রে কোণঠাসা হয়ে পড়েছে। এবং আহ, সত্যি কথা বলতে আমেরিকার ওই আগের দিন আমি আপনাকে বলেছিলাম যে ক্লাসের যে বুলি থাকে না, যে হ্যাঁ, আপনি তারা বলেছিলেন। তারা কিছুই করতে পারে না, তাদের একমাত্র কাজ হচ্ছে ছেলেদের ধরে ধরে পেটানো। এই আমেরিকা হচ্ছে পৃথিবীর এখন দ্য বুলি কান্ট্রি।
মানে তাদেরকে কেউ পছন্দ করে না, তাদের এই যুদ্ধ, মানে আমেরিকার ভেতরকার মানুষের কথা বলছি না আমি, আমেরিকার শাসকদের কথা বলছি, তাদেরকে কেউ পছন্দ করে না। তাদের এই যুদ্ধবাদিতায় সারা পৃথিবীর মানুষ ক্লান্ত। তাদের এই ইসরায়েলের গাজায় গণহত্যাতে তাদের প্রকাশ্য সমর্থন, চিরকাল তারা ইসরায়েলের এই হিংস্র শাসনকে সমর্থন করে এসছে। আমেরিকার মানুষ ক্লান্ত, বিরক্ত, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে পড়েছে। আমেরিকার ভেতরে যে মানে প্রচণ্ড রকম ইমিগ্রেন্ট নিধন চলছে, রাস্তাঘাটে মানুষকে মেরে ফেলা হচ্ছে, ব্ল্যাকদেরকে মেরে ফেলা হচ্ছে, তাদের যে ভয়ঙ্কর শিক্ষার সংকট, স্বাস্থ্যের সংকট, কোভিডে সারা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি সংখ্যক লোক আমেরিকায় মারা গেছে, সব কিছু নিয়ে আমেরিকার যে ভেতরকার যে নগ্ন চেহারা, আমি একটু বলছি, এই বইমেলা শুরু হয়েছে তো, আমি এই বইটা সবাইকে কিনতে বলছি, আমেরিকা স্বপ্নপুরী না হত্যাপুরী। আমার লেখা বই 2 বছর আগে বেরিয়েছিল, ভিরাসাত বার করেছিল, বইমেলাতে গেলেই পাওয়া যাবে। এই বইটা সবাই পড়ুন, আমি খুব সহজ বাংলা ভাষায় আমেরিকার আসল অবস্থার কথা আমি বলেছি। তো এই যে আমেরিকার যে ভেতর থেকে ভেঙে চুরে যাচ্ছে আমেরিকা, হ্যাঁ, এবং আমেরিকা একটা বিশাল 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 অঙ্কের ধারে আকণ্ঠ ডুবে আছে, মানে আমেরিকার সেই অবস্থা থেকে বেরিয়ে আসা একেবারে অসম্ভব। হ্যাঁ, যার জন্য ওরা, এবং পৃথিবীর বহু দেশ ইনক্লুডিং অয়েল কান্ট্রিজ, তারা ডলারকে অস্বীকার করছে। তারা ডলারকে আর আন্তর্জাতিক কারেন্সি হিসেবে গ্রহণ করতে নারাজ। এই সমস্ত কারণে এখন আমেরিকার একটা নতুন আগ্রাসী মনোভাব আমরা দেখতে পাচ্ছি, এবং তারা চাইছে যে ওই নতুন বুলির নতুন দ্বিতীয় সংস্করণ বা তৃতীয় সংস্করণের ভূমিকায় আবির্ভূত হয়ে সারা পৃথিবীকে একটা ধমকের মধ্যে দিয়ে, হুমকির মধ্যে দিয়ে, ভয়ের মধ্যে দিয়ে তারা পৃথিবীটাকে শাসন করতে চায়। যার জের আমরা দেখতে পাচ্ছি ভেনেজুয়েলাতে 2 দিন আগে দেখতে পেয়েছি, যেখানে প্রেসিডেন্টকে অপহরণ করে আমেরিকার জেলে ব্রুকলিনে বন্দি করে রাখা হয়েছে, আমরা যেখানে থাকি। আজকে আমরা গ্রিনল্যান্ডের ওপর আগ্রাসনের সেই এই একই এই প্রসঙ্গে পার্থবাবু একটা একটা জিনিস প্রশ্ন করি আপনাকে জানার জন্য। সেটা হচ্ছে যে এই যে আপনি বললেন যে ন্যাটো একটা মানে পশ্চিমী জোট, একটা খুব ভয়ঙ্কর জোট, সেই জোটের মধ্যে একটা চুক্তি আছে, যে চুক্তিটা যে নেটোর কোনো দেশকে কেউ যদি আক্রমণ করে, তাহলে অপর দেশ মনে করবে সেটা আমাদের উপরে আক্রমণ, এবং তারা সেইভাবে প্রতিরোধের রাস্তায় নামবে। এখন এই পশ্চিমী জোটটা যদি ভেঙে যায়, কারণ এর মধ্যে ট্রাম্প একটা হুমকি দিয়ে রেখেছেন যে তিনি এদের উপরে 10% শুল্ক চাপিয়ে দেবেন, এই ইউরোপিয়ান দেশগুলোর উপরে, এবং তারাও তখন পাল্টা এটা নিয়ে আলোচনা শুরু করেছে। এবং ইউরোপিয়ান ইউনিয়ন, আপনি জানেন, গত কয়েকদিন ধরে তার বিবৃতি দিয়েছে, এবং খুব কড়া বিবৃতি ট্রাম্পের বিরুদ্ধে। এবং তাহলে এই মুহূর্তে বিশ্ব রাজনীতিটা, যে পশ্চিমী জোট এতটা আগ্রাসী হয়ে সমস্ত বিশ্ব শাসন করছিল, তারা নিজেরাই কি এখন খন্ড খন্ড হওয়ার মুখে, নাকি একটা নতুন বড় যুদ্ধ বা কিছুর দিকে আমরা এগোচ্ছি? আবার আবার যার মধ্যে আমাদের ভারতও কোনো রকম ভাবে পড়ে যাচ্ছে, কারণ গত কয়েকদিন ধরে ভারতের আর্থিক বাজার ভীষণভাবে টালমাটাল হয়ে উঠেছে। আপনারা জানেন, আপনি নিশ্চয়ই খবর রেখেছেন, এর মধ্যে প্রায় লক্ষ কোটি টাকা ভারতের শেয়ার বাজার থেকে মুছে গেছে এতে। তো ভারত একদম সরাসরি এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে ট্রাম্পের ফলে, ইউরোপিয়ান জোট ভেঙে যাওয়ার মুখে, এটা আপনি কি মনে করছেন? এটার বিশ্লেষণ আপনি কিভাবে করবেন? হ্যাঁ, এইটা হচ্ছে আমেরিকা, ঠিক যেরকম বিজেপি যেমন দল ভাঙিয়ে এমপি আর এমএলএ কিনে নিয়ে বিভিন্ন জায়গাতে সরকার গঠন করে, ওই ট্রাম্প সেরকম বিলিয়ন বিলিয়ন ডলার ছড়িয়ে ওই নেটোর মধ্যে থেকে কয়েকটা দেশকে সে কিনে ফেলার চেষ্টা করবে। আগেই আমি বলেছি যে ট্রাম্পের কাছে বিশ্ব রাজনীতি হচ্ছে ইনভেস্টমেন্ট এবং কেনাবেচার খেলা। এর সঙ্গে মানে আগেকার দিনে আমরা রাজনীতি বলতে যে জিনিসটা বুঝতাম, হ্যাঁ, ট্রাম্পের আমলে সেই সম্পূর্ণ কনসেপ্টটা একেবারে আপসাইড ডাউন হয়ে গেছে। এবং ট্রাম্প চাইছে এখন যে ইউরোপে এমন অনেক দেশ আছে যারা নেটোর মধ্যে যারা অন্তর্ভুক্ত, তাদের মধ্যে এমন কিছু কিছু দেশ আছে যাদেরকে ট্রাম্প নিজের দিকে টেনে নিয়ে চলে এসে ওই নেটোর জোটটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু এখনো পর্যন্ত সে সফল হয়নি। ইউরোপের একটা সুবিধে হচ্ছে যে ইউরোপের মানুষ আমেরিকার মানুষের থেকে অনেক বেশি শিক্ষিত, ইন জেনারেল আমি বলছি। হ্যাঁ, মানে ইংল্যান্ডেও ভয়ঙ্কর মানে সকার ক্রেজি ইডিয়েটস আছে, যারা যে কোনো সময় মানুষ মেরে ফেলতে পারে এবং মেরে ফেলেও। হ্যাঁ, সেরকম লোক আছে। ফ্রান্সেও ফার রাইট রেসিস্ট লোকজন আছে, লাপেন এই ধরনের লোকজন আছে, এমনকি সুইডেনের মতন জায়গাতে পর্যন্ত আছে। হ্যাঁ, হাঙ্গেরিতে আছে। কিন্তু
তা সত্ত্বেও এখনো পর্যন্ত ইন জেনারেল আমেরিকার মিডিয়া বা আমেরিকার যে জেনারেল এডুকেশন লেভেল তার তুলনায় ইউরোপের মিডিয়া এবং ইউরোপের মানুষের জেনারেল এডুকেশন লেভেল অনেক অনেক বেশি, যার জন্যে ইউরোপের মানুষকে এত সহজে ঠকানো বা ইউরোপের দেশগুলোকে নেটো অ্যালাইটাকে এত সহজে ভেঙে দেওয়া ট্রাম্পের পক্ষে সুবিধে হবে না, বরঞ্চ এটা একটা বুমেরাং হতে পারে। এবং বুমেরাং হবে এই কারণে, আরেকটা কারণে, সেটা হচ্ছে এই যে ট্রাম্পের এই যে মানে এই ওপেন নেকেড অ্যাগ্রেশন যে ভেনেজুয়েলাতে যে ঘটনা ঘটেছে, বা এই মুহূর্তে আমেরিকার ভেতরে এই রিনে গুড, আমি আশা করব যে আপনি আমেরিকার ভেতরে এই মুহূর্তে যেটা চলছে সেইটা নিয়ে আপনি একটা আলাদা অনুষ্ঠান করবেন, রেনে গুড কারণ নিয়ে আপনি ভয়ঙ্কর আমাদের আমরা ইয়ে করেছি যে আইস একটু ভয়ঙ্কর ছোট্ট ঘটনা করে মানে। আমরা, হ্যাঁ, ভয়ঙ্কর ঘটনা, সেটা তো আমরা এইগুলো করেছি। নিয়ে একটা এইগুলো নিয়ে আমেরিকার ভেতরে ট্রাম্পের জনপ্রিয়তা এত কমে গেছে যে আজকে কেবলমাত্র এই যুদ্ধের মাধ্যমে, ওই যে আগে আমরা একবার বলেছিলাম না যে মানুষ হ্যাঁ, যখনই চায় বস্ত্র খাদ্য সীমান্তে বেজে ওঠে যুদ্ধের বাদ্য, আমেরিকাতেও ঠিক এক্স্যাক্টলি সেই একই ঘটনা হচ্ছে। আমেরিকার ভেতরে মানুষ ভয়ঙ্করভাবে ফুঁসে উঠেছে, ট্রাম্পের জনপ্রিয়তাতে ধস নেমেছে, এবং সেইগুলোর হাত, এমনকি রিপাবলিকান পার্টির ভেতরের লোকেরা পর্যন্ত ট্রাম্পের বিরোধিতা করছে। এইসবের হাত থেকে বাঁচবার জন্যে ট্রাম্পের এখন নতুন যুদ্ধ, নতুন দখল দরকার। আমি এই অন্য প্রসঙ্গে এরপরে আমরা গাজা ইসরায়েলের প্রসঙ্গে যাওয়ার আগে একটা ছোট্ট করে আপনাকে প্রশ্ন করে নি। সেটা, ট্রাম্প তো বলছে যে যদি আমরা দখল না নিই আমরা গ্রিনল্যান্ড, তাহলে রাশিয়া এবং চীন এটাকে গিলে খাবে এবং তাতে বিশ্বের শান্তি থাকবে না। কিন্তু এর ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে এখন সুইজারল্যান্ডের ডাভোসে যে বিশ্ব অর্থনৈতিক ফোরামের যে অধিবেশন চলছে, তাতে একদম পরিষ্কার তারা প্রায় একটা ঠান্ডা যুদ্ধ প্রায় ঘোষণা হয়ে গেছে। এই মুহূর্তে আমরা যখন এই পরিস্থিতি রেকর্ড করছি, তখন ঠান্ডা যুদ্ধের একটা আমরা কিন্তু সেই আঁচ পেয়ে গেছি। এইটা ঠান্ডা যুদ্ধের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এটা সরাসরি আপনার মনে হয় পশ্চিমী জোট এই ন্যাটো ভেঙে গিয়ে আমেরিকা এবং গ্রিনল্যান্ড দখল করতে গিয়ে পরস্পরের মধ্যে যুদ্ধে জড়িয়ে পড়বে ইউরোপ এবং আমেরিকা? এটা আপনার কি অনুমান, আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা কি বলে যে এটা? আমার অনুমান হচ্ছে যে এটা এখন ঠান্ডা যুদ্ধের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, কারণ আমি যেটা বললাম যে ট্রাম্পের ভেতরকার যে আমেরিকার ভেতরে যে ভয়ঙ্কর আম, উম, উম, লক্ষ লক্ষ মানুষের যে বিদ্রোহ শুরু হয়েছে, এবং ট্রাম্পের নিজের পার্টির মধ্যেই, রিপাবলিকান পার্টির মধ্যেই যে সমস্ত দু চারজন মানে সভ্য ভদ্র লোকজন তো কিছু আছে, তারা পর্যন্ত ট্রাম্পের বিরুদ্ধে যেরকমভাবে এগিয়ে এসে দাঁড়িয়েছে, এমনকি জন বল্টনের মতন লোক যে মানে খুবই অতি দক্ষিণপন্থী ধরনের মানুষ, কিন্তু সে ট্রাম্পে মানে খুব এক সময়কার পাওয়ারফুল লোক, সে পর্যন্ত ট্রাম্পের বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তা বলেছে, যে ট্রাম্পের পক্ষে এখন একতরফাভাবে নেটোর বিরুদ্ধে সামরিক আস্ফালন করা আমার মতে প্রায় অসম্ভব। সুতরাং এই মুহূর্তে এটা ঠান্ডা যুদ্ধের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, এবং ডাভোসে যে স্ট্যান্ড ওরা নিয়েছে, যে অবস্থান ওরা নিয়েছে, ট্রাম্প কিন্তু ওই ওপেনলি ডেনমার্কের ওপরে আক্রমণ করার কথাগুলো আর বলছে না এখন। তার মানে ট্রাম্প একটু মানে হুমকির পাল্টা হুমকি পেলে একটু বোধহয় একটু থমকে যায়। ওই হ্যাঁ, ওই যে চুপ ওই করে থাকলে, বুলিদের বুলিদের হ্যাঁ তাই একই হয়। গল্প, বুলিরা হ্যাঁ, সবাইকে পেটায়, কিন্তু বুলিদেরকে যদি দু চারজন পেটায় তাহলে বুলিরা কিন্তু ল্যাজ আমরা গুটিয়ে কেটে পড়ে। আমরা ইয়ের সময়ও সেটা দেখেছি, যখন অভিবাসীদের তাড়ানোর সময় যে সমস্ত দেশগুলো রুখে দাঁড়িয়েছিল তাদের তারা ইয়ে করেনি, কিন্তু ভারতের মানুষদের তিনি হ্যাঁ, শিকল পরিয়ে সামরিক ইয়েতে করে দিয়েছেন, পাঠিয়ে দিয়েছিলেন। হ্যাঁ। এই প্রসঙ্গেই আমরা ঢুকে যাব বোর্ড অফ পিস, যেটা গাজার প্রশাসন পরিচালনার জন্য আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প একটা নতুন তৈরি করতে চাইছেন, বোর্ড অফ পিস, এবং যেটাতে ভারত সরকারকে তিনি অংশগ্রহণ করতে বলেছেন, পাকিস্তান সরকারকে অংশগ্রহণ করতে করেছেন। এবং আপনারা জানেন বোধহয়, সম্ভবত, তবুও বলে রাখি ইনফরমেশনটা, এর জন্য ভারত সরকারকে মানে মোদী সরকারকে $100 কোটি বছরে অনুদান হিসেবে এই বোর্ড অফ পিসের মেম্বার হওয়ার জন্য থাকতে হবে। এবং তা থেকে তারা ভারত কি পাবে কি না পাবে এই বিষয়টা নিয়ে আমরা এবার পার্থবাবুর কাছে দ্বিতীয় পর্যায়ে আসব। এবং এর মধ্যে পাকিস্তান সরকার, আমরা যখন এই রেকর্ড করছি তখন এর মধ্যে পাকিস্তান সরকার কিন্তু এটাতে সম্মতি জানিয়ে দিয়েছে, তারা এটাতে থাকবে। আরো অনেক 70-80টা দেশকে তারা আমেরিকা ইয়ে করেছে যে তাদের এই বোর্ড অফ পিসে যুক্ত হওয়ার জন্য। কিন্তু মোদী সরকারের কাছে
আপনার কাছে এই যে প্রশ্নটা নিয়ে আসবো, সেটা হচ্ছে মোদী সরকারের কাছে এটা কি একটা খুব ধর্ম সংকট? তারা কোন দিকে যাবে? আমেরিকার ট্রাম্পের বিরুদ্ধে মোদী কিছু বলেন না কখনোই, একটু জহুজুর গোছের নীতি নিয়ে চলেন। তো সেইটা বারবার বিরোধীরা বলেন তিনি সারেন্ডার করেছেন। এখানে তিনি কি করবেন? সরাসরি তাকে $100 কোটি দিয়ে এই বোর্ড অফ পিসের মেম্বার হবেন, না তাকে কোনোভাবে এড়িয়ে যেতে হবে? এই বিষয়টি আপনি খুব বিশ্লেষণ করবেন, সময় খুব অল্প। না, আমরা ভারতের কোনো পজিশনই নেই, কোনো পজিশনই নেই ভারতের। এখন যারা ভারতের শাসন ক্ষমতায় আছে, তারা অ্যাকচুয়ালি আদানি, আম্বানি, টাটা এই ধরনের লোকেদের ওছি হিসেবে দেশটাকে চালাচ্ছে। মানে এটা মানুষ বুঝতে পারে না যে আজকে ভারতে যারা শাসন ক্ষমতায় আছে, তারা কিন্তু আগে ছিল কি, আগে যখন ইন্দিরা গান্ধী ছিলেন বা জওহরলাল নেহেরু ছিলেন বা এমনকি মনমোহন সিং পর্যন্ত ছিলেন, তখন কিন্তু কর্পোরেট ইন্ডিয়া তাদের নির্দেশে চলতো। এই জিনিসটা বুঝতে হবে, যেটা প্রধান পার্থক্য। প্রধানমন্ত্রী যিনি একদমই তাই, একদমই রাষ্ট্র, তাই, ঠিকই। আজকে ঠিক উল্টো। আজকে এক্স্যাক্টলি উল্টো। আজকে আদানি, আম্বানি, টাটাদের নির্দেশে এই প্রশাসন চলছে। পুরো দেশটাকে তারা প্রাইভেটাইজ করে এই বিগ কর্পোরেশনগুলোর হাতে তুলে দিতে চাইছে। ফলে আপনার আসল যে প্রশ্নটা, প্রথম কথা, বোর্ড অফ পিস মানে এর থেকে হাস্যকর কথা আর কি হতে পারে? মানে পৃথিবীর সবচাইতে হুম। হিংস্র একটা শক্তি, যারা সারা পৃথিবীতে ত্রাসের রাজত্ব চালিয়েছে দ্বিতীয় মহাযুদ্ধ শেষ হওয়ার পর থেকে, তারা এখন নিজেদেরকে বোর্ড অফ পিস তারা তৈরি করেছে। ওই ট্রাম্পের নোবেল পিস প্রাইজ পাওয়ার মতোই অনেকটা অবস্থা। তো ঠিকই। এর থেকে হাস্যকর আর মানে পৃথিবীতে আমরা না এখন একটা মানে একদিকে যেমন একটা ভীষণ ডিপ্রেসিং হতাশাজনক অবস্থায় বাস করছি, সেরকম আমরা কিন্তু একটা ভীষণ হাসির খোরাকের যে যুগেও আমরা বাস করছি। আমাদের প্রত্যেকটা জিনিস দেখলে আমার আমার অন্তত ভীষণ হাসি পাচ্ছে। আপনি খুব আমি হাসির কথা বললেন, আমারও একটা হাসির তথ্য এই প্রসঙ্গে মনে পড়ে গেল, যে এই বোর্ড অফ পিসে গাজার প্রশাসন পরিচালনা করার দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছে। তার 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 মধ্যে একজনও প্যালেস্তানীয় নেই এই বোর্ড অফ একজনও পিসে এখনো প্যালেস্টাইন, পর্যন্ত এই যা এই এই ইয়েতে এটাই এসছে, হলো কথা। এই কার্যনির্বাহী কমিটি। এবং যাদের নাম এসছে তারা সবাই কিন্তু ধনকুবের, বিলেনিয়ার, হুম। এবং তারা হুম। বেশিরভাগই রিয়েল এস্টেটের মালিক, যে প্রসঙ্গটা আপনি প্রথমে বললেন। এবং এই তো, হ্যাঁ, ট্রাম্প একটু কিন্তু প্রথম আগেই থেকে বললাম। বলেছিলেন গাজাতে তিনি রিয়েল এস্টেট করতে চান, হ্যাঁ, গাজাতে তিনি রিয়েল গাজাতে এরা এস্টেটের ব্যবসা করতে চান, এরা তিনি এরা মাস্কে নিয়ে। এরা দুটো জিনিস বলছি। এক হচ্ছে, চিরকাল এরা সারা পৃথিবীটাকে নিজেদের রিয়েল এস্টেট বলে মনে করেছে, চিরকাল। আজকে আপনি যদি ভারতের 200 বছরের ব্রিটিশ শাসনের কথা, এগুলো বলা এই কারণে দরকার, এগুলো মানুষকে ভুলিয়ে দেওয়া হচ্ছে। 40 থেকে 45 ট্রিলিয়ন পাউন্ড ব্রিটেন ভারত থেকে লুট করে নিয়ে গেছে 200 বছরে। হ্যাঁ, মানে যেটা একটা অবিশ্বাস্য, মানে আমরা কল্পনাই করতে পারি না। হ্যাঁ, তো এরা চিরকাল এই কাজ করেছে। আজকে ট্রাম্প যেটা করছে সেটা হচ্ছে একদম নগ্নভাবে সে বলছে, সে বলেই দিয়েছে যে উম, গাজা হবে একটা রিসোর্ট, হ্যাঁ, গ্রিনল্যান্ড হবে একটা বিনোদনের জায়গা। মানে পৃথিবীতে যেখানে যেখানে, ভেনেজুয়েলাতে তারা পুরো দেশটাকে দখল করে নিয়ে, তৈলখনি দখল করে নিয়ে সে দেশটাকে তারা ধনকুবেরদের মধ্যে ভাগ বাঁটোয়ারা করে দেবে। মানে, এবং ট্রাম্প পুরো সারা পৃথিবীটাকে সে পোটেনশিয়াল রিয়েল এস্টেট টার্গেট হিসেবে সে দেখছে। আমাদের দেশে যেমন একটা মানে এক্ষেত্রে চোর। আপনার কি মনে হয় আমাদের ভারত সরকারের যে বৈদেশিক নীতি এতদিন ধরে আমরা চলে এসেছি, যা থেকে আমরা বিচ্যুত হয়েছি গত 10-12 বছর জোট নির্জোট যে নীতি থেকে, এইখানে দাঁড়িয়ে মোদী সরকারের যে বৈদেশিক নীতি, সেইটা আপনার কি মনে হয়, আপনার অভিজ্ঞতা থেকে এটা সরাসরি প্রত্যাখ্যান করা উচিত, না এই এটা গ্রহণ করে তার কোনো লাভ হবে? গ্রহণ করা উচিত সেক্ষেত্রে। সরাসরি সরাসরি প্রত্যাখ্যান করা উচিত। এটা একটা অসম্ভব। এবং দেখুন, এটা তো আমার কথা নয়। আজকে আজকে আমার গুরু নোম চমস্কি থেকে শুরু করে, কর্নেল ওয়েস্ট থেকে শুরু করে, হাওয়ার্ড জিন থেকে শুরু করে, এডওয়ার্ড সাইড থেকে শুরু করে, আজকের দিনে বার্নি স্যান্ডার্স, ইলহান ওমর, জোরান মামদানি, আলেকজান্ড্রিয়া ওকাসিও কর্টেজ, সবাই বারবার করে বলছে যে একটা বোর্ড অফ পিস একটা দেশের জন্য করা হচ্ছে, সেখানে সেই দেশের মানুষের প্রতিনিধিত্ব নেই কেন? এ তো অদ্ভুত কথা। আপনি আমার আমি বাড়ির সেটাই বললাম, ডিসপিউটে, কোনো প্যালেস্তনীয় জন্মসূত্রে প্যালেস্তনীয় তার মধ্যে এখনো পর্যন্ত নেই। হ্যাঁ। অর্থাৎ এটা একটা সম্পূর্ণ অমানবিক, নিষ্ঠুর একটা মানে আরবিট্রারি নতুন ধরনের একটা খেলা এরা পৃথিবীতে শুরু করেছে। এবং ওই 1984 নামক একটা বিখ্যাত উপন্যাসে জর্জ অরওয়েল বারবার করে বলেছিলেন কতগুলো কথা। হ্যাঁ, তার মধ্যে একটা ছিল, হ্যাঁ, ডাবল স্পিক। ডাবল স্পিক বলে একটা কথা ছিল। ডাবল স্পিক মানে হচ্ছে একই কথা
দুভাবে বলা যায়, তার দুরকম অর্থ হয়। ডাবল স্পিক মানে হচ্ছে, ট্রাম্পের ডাবল স্পিক হচ্ছে মানে পিসের কথা বলছে, কিন্তু পিসটা আসছে হুমকি ধমক এবং যুদ্ধের ভয়ের মাধ্যমে, আতঙ্ক সৃষ্টির মাধ্যমে। অর্থাৎ সেইটা কোনো রিয়েল পিস না, এটা মানুষকে ভয় দেখিয়ে আতঙ্কগ্রস্ত করে, যে তুমি যদি কোনো, যেমন ক্লাসে একটা কারুকে যদি শাস্তি দেয়, টিচার বলে যে তুমি যদি একটা কথা বলো তোমাকে আমি বেত মেরে সোজা করে দেবো, সে চুপ করে ঠিক। বসে আছে, কিন্তু সে টিচারের, সে পড়ানোতে সে খুশি নয়, সে টিচারের যেভাবে টিচার পড়াচ্ছে তাতে সে মোটেই খুশি না, কিন্তু তাকে মুখ বন্ধ করে রাখা হয়েছে, চাবুকের ওপর রাখা হয়েছে। এই চাবুকের ওপর যে শাসন, এইটা হচ্ছে ট্রাম্পের নতুন জমানার শাসন। এবং আমার ধারণা, এটা আমার নিজের ব্যক্তিগত ভবিষ্যৎবাণী, যে আজকে যদি ভারতে এই মোদির শাসন থাকে এবং পাকিস্তানের এই মুহূর্তে যে অর্থনৈতিক অবস্থা, পাকিস্তান তো অলরেডি জয়েন করেছে বোর্ড অফ, তথাকথিত বোর্ড অফ পিসে। ভারত কিন্তু আলটিমেটলি, যদি এই মোদির শাসন থাকে, এদের হাত থেকে যদি আমরা বাঁচতে না পারি, তাহলে কিন্তু ব্রিক্স ভেঙে যাবে, কারণ ভারত ব্রিক্স থেকে বেরিয়ে চলে আসবে। এটা আমার নিজের এটা এটা ভবিষ্যৎবাণী, কারণ আপনাকে, আপনি একটা খুব ইম্পর্টেন্ট কথা বললেন, খুব গুরুত্বপূর্ণ কথা। আমি একদম, অনুষ্ঠানের সময় প্রায় শেষ হয়ে গেছে, তবু একটা শেষ প্রশ্ন করার আপনাকে আমার লোভ সম্বরণ করতে পারছি না। সেটা হচ্ছে যে আজ কালকেই খবর এসছে, ইনফ্যাক্ট আজকে আমরা জানতে পেরেছি, সেটা হচ্ছে যে আম, এই এই মুহূর্তে ভারতীয় প্রধানমন্ত্রীর ভারতীয় শিল্পপতি ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে যে সমনটি বারবার পাঠানো হচ্ছিল আহ, ভারতের আইন মন্ত্রকের কাছে, যেটা আইন মন্ত্রক গৌতম আদানিকে পৌঁছে দেয়নি, সেইটা সরাসরি এবার মেলে পাঠাতে বলা হয়েছে। এবং সেখানে সেই আদালতে এটা সেটা বলা হয়েছে যে যে আমরা এইটা এবার মেলে পাঠিয়ে দাও, তার মানে সমনটা এবার সার্ভ করাই হবে। এইটা কি এই কাজের জন্য চাপ দেওয়ার একটা কোনো পদ্ধতি? আমি খুব অল্প, মানে আপনার দু একটা শব্দের মধ্যে, আমার সময় গৌতম প্রায় শেষ। গৌতম গৌতম আদানিকে বাঁচানোর জন্যে, এটা আমি বলছি, এটা আমি খালি সম্ভাবনার কথা বলছি, আমি তো আসলে কি হচ্ছে জানি না। আমার আমার শিক্ষিত, আমার যে অনুমান তার ভিত্তিতে আমি বলছি, গৌতম আদানিকে বাঁচানোর জন্যে ভারত সরকার ট্রাম্পের পায়ে একদম শুয়ে পড়তে পারে এই মুহূর্তে। যে ভারতের, আমি ভারত তার মানে সরকার বোর্ড অফ বলছি না, পিসে যদি আমি মোদী বলছি সরকার রাজি না বিজেপি হয়, সরকার, বিজেপি তাহলে সরকার। গৌতম আদানির বিরুদ্ধে সমনটাকে প্রয়োগ করার রাস্তা এগিয়ে রাখলো, আরেকটু খুলে রাখলো মোদী সরকার, এই ট্রাম্প সরকার। এরকম তাই তো, যদি আমার আমরা তো তাই ব্যাখ্যা মনে করি। হচ্ছে। খুব, হ্যাঁ, হ্যাঁ। ঠিক। খুব ভালো, আজকে আপনি অনেক আমাদের তথ্য দিলেন, আমাদের অভিজ্ঞতা, আপনার অভিজ্ঞতা সব আমাদের সমৃদ্ধ করলো। যারা আমাদের দর্শকরা আজকে এই অনুষ্ঠানটা দেখলেন, আমার মনে হয় এই মুহূর্তে খুব অল্প সময়ের মধ্যে একটা ছোট্ট করে আন্তর্জাতিক পরিস্থিতির একটা আপনারা কিন্তু পুরোটা জানতে পারলেন। এবং ভবিষ্যতে আমরা এটাকে নিয়ে আরো সবিস্তার বা নতুন নতুন যে ডেভেলপমেন্ট, সেগুলো নিয়ে আমরা অনুষ্ঠান করব। পার্থবাবু, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আপনার এই নানা রকম কাজের মধ্যে আপনি আমাদের একটু সময় দিয়েছেন দর্শকদের জন্য। আর যারা এই অনুষ্ঠানটা দেখলেন, তাদের কাছে আমাদের অনুরোধ যে আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখবেন। এবং এরকম অনুষ্ঠান হলে তার আপনাদের ভালো লাগা মন্দ লাগা যা হবে, আপনাদের কমেন্ট বক্সে আমরা অবশ্যই এর যে মতামত, এই সম্পর্কে মতামত অবশ্যই আমরা চাই, তাতে আমরা অনেক সমৃদ্ধ হই। আর তাতে আমাদের ভবিষ্যতে আমাদের প্রোগ্রাম ঠিক করতে আমাদের সুবিধা হয়। পার্থবাবু, আপনাকে নমস্কার এবং সবাইকে নমস্কার।